উজ্জ্বল কান্তি ভিক্ষাপাত্র হাতে এবার যিনি এসে দাঁড়ালেন তাকে চিনতে কোনো অসুবিধা হয় না। গেরুয়া বস্ত্রধারী অহিংসার পূজারী ইনি বুদ্ধদেব। কপিলাবস্তুর রাজা শুদ্ধোদন, মাতা মায়াদেবী ও পালক মাতা মহাপ্রজাপতি গৌতমীর পুত্র সিদ্ধার্থ গৌতম বা শাক্যমুনি বুদ্ধ, যে কিনা বিলাসিতার সমস্ত রকম ব্যবস্থা থাকা সত্ত্বেও 29 বছর বয়সে প্রাসাদ থেকে কয়েকবার ভ্রমণে বের হলে দেখলেন একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ, একজন মৃত মানুষ ও একজন সন্ন্যাসীকে। এই নতুন অভিজ্ঞতায় বিষাদগ্রস্ত সিদ্ধার্থ বার্ধক্য, জরা ও মৃত্যুকে জয় করার জন্য বদ্ধপরিকর হয়ে একজন সন্ন্যাসীর জীবনযাপনের সিদ্ধান্ত নিলেন। রাজ সিংহাসন ত্যাগ করে বিলাস বৈভব স্ত্রী পুত্র ছেড়ে ভিক্ষাপাত্র হাতে পথে নেমেছে, এমন নজির কেবল ভারতবর্ষেই মেলে। এমন নজির ভারতবর্ষে অসংখ্য। বোধিসত্ত্ব লাভ, জীবনের মোক্ষ, মুক্তি, নির্বাণ, কৈবল্য, নিষ্কৃতি। ভারতবর্ষ চলেছে এই লক্ষ্যে যুগ থেকে যুগান্তরে। ভারতবর্ষ জন্ম দিতে পেরেছে বুদ্ধ, মহাবীর, শঙ্করাচার্যদের। সমস্ত বিশ্ব যখন সাম্রাজ্য জয়ে ব্যস্ত, মানে জড় জীবনেই জীবনের উৎকর্ষতা খুঁজছে, ভারত দেখিয়েছে জীবনের জন্য প্রয়োজন জড়ত্বের বর্জন, প্রয়োজন অতিরিক্ত জড় বস্তুর আয়োজন। আসলে জীবনকেই ভারাক্রান্ত করে। সুখের, শান্তির স্থায়ী এক্সিস্টেন্স আত্মায়। আত্মা নিরাকার, নিরাভরণ, তাকে কোনো আধারে বন্দী করা যায় না, বাষ্পীয়। বৈদ্যুতিক সেই আত্মার মুক্তি কেবল তাকে সমস্ত রকম জড়তা থেকে মুক্তি দেওয়া। আমাদের শরীর জড়, এ শরীর থেকেও সে মুক্ত হবে। সে কেবল ঘুরতে এসেছে দুদিনের জন্য এই শরীরে। যেমন অতিথিরা ঘুরতে আসেন, অতিথির আতিথেয়তার যত্নের যেমন আমরা কোনো কসুর করি না, তেমনি যত্নবান হতে হবে আমাদের আত্মার ব্যাপারে। কারণ সুখ, সমৃদ্ধি এ কোনো কিছুই স্থায়ী নয়। আত্মা স্থির, স্থায়ী এবং সত্য। আত্মোপলব্ধিতে যা বুঝতে পারছি, আত্মার মুক্তিতেই শরীরের মুক্তি। জামা যেমন শরীরের চেয়ে যতই দামি হোক, কখনোই আমাদের শরীরের চেয়ে মূল্যবান নয়। পোশাকের পরিচয়ে আমাদের পরিচয় হয় না, তেমনি শরীরধারীর শরীরের পরিচয়ে তিনি যশস্বী, সর্বজনপ্রিয়, আত্মজ যতই হন না কেন, হন প্রিয় তার আত্মার প্রকাশে। আত্মার আত্মপ্রকাশ পৃথিবীর যত
সুসংবদ্ধ শিল্প সাহিত্য মানব কল্যাণে নিয়োজিত সমস্ত রকম উদ্যোগে, আত্মা থেকে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আর ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডের সম্পর্ক দীর্ঘ, আর বিপরীত পৃথিবী ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যার সাথে সম্পর্কযুক্ত শরীর, জড়বাদী শিষ্টাচার। একটা প্রদীপ যেমন অসংখ্য প্রদীপের অগ্নিশিখা, একতাল মাটি যেমন অনেক পুতুলের অংশ, মূল উপাদান, তেমনি পরমাত্মা আর আত্মার সম্পর্ক। বুদ্ধদেব এগিয়ে চলেছে সেই প্রাচীন ভারত থেকে আজও। তার পেছনে হাত জড়ো করে বুদ্ধং শরণং গচ্ছামি বলতে বলতে এগিয়ে চলেছে আলেকজান্ডার, চাণক্য, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার অশোক। দূরে দেখি ছোট একটা লেংটির মতো সাদা কাপড় পরে এক বুড়ো এগিয়ে আসছে লাঠি হাতে। কে ইনি? কাছে আসতে চিনতে পারলাম মহাত্মা গান্ধী। স্বাধীনতা সংগ্রামে গান্ধীর অহিংস ভূমিকা নিয়ে আমি নিজেই ওনাকে অনেক গালমন্দ করেছি। এখন কেবলই মনে হচ্ছে অহিংসতা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের মজ্জায় মজ্জায় রক্তের ভেতর অহিংসতা মিশে রয়েছে। আমরা ধর্ষক, লুটেরা, দাঙ্গাবাজ জাতি নই। আমাদের একটা গৌরবময় ইতিহাস আছে। We have a glorious history. এবার দেখছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এ পথে চলেছেন। ইতিহাসের পাতা থেকে পিছোতে পিছোতে ক্রমশ আমিও প্রাগ ঐতিহাসিক হয়ে যাচ্ছি। মুঠোফোনটা পরিচিত সুরে বেজে উঠল। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এত সুন্দর স্বপ্নটা চটকে গেল। ফোন ধরলাম। হ্যালো। ওপার থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। Congratulations, sir. Your research work have been selected for our anthropology. Please check your mailbox. আমার হাত পা কাঁপতে লাগলো। প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে দীর্ঘ 7 বছর ঘেঁটে যে লেখাটি প্রস্তুত করেছি, এদেশের কোনো প্রকাশনী ছাপতে রাজি ছিল না। শেষে যখন হাল ছেড়েছি, শ্রেয়া গুগল সার্চ করতে করতে পেয়েছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় নৃতত্ত্ব উৎসবের আয়োজন করা হয়েছে, আর একটি বইও প্রকাশ করা হবে, লেখা আহ্বান করছে। তড়িঘড়ি ইংরেজি অনুবাদ করে পাঠিয়ে দিয়েছিলাম। জিমেল খুলে হাত পা আরো ঠান্ডা হয়ে গেল। আমার লেখাটি প্রথম হয়েছে এবং এয়ার টিকিটও পাঠিয়ে দিয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপর ভরা সভায় লেকচার দিতে হবে। সমস্ত কৃতিত্বটাই শ্রেয়ার মনে হচ্ছে আমার। একবার মনে হলো ফোন করি। পরক্ষণে মনে হলো না, এত বড় একটা খবর ফোনে গুরুত্ব হারাবে। আমি যেন হঠাৎ করে রাজা হয়ে গিয়েছি। হাওয়ায় উড়ছি, চেনা রাস্তা, চেনা মানুষ, সব যেন মনে হচ্ছে আমায় কুর্নিশ করে বলছে, সাবাস প্রিয়াংশু চট্টোপাধ্যায়। ফোনটা আবার বেজে উঠল। শ্রেয়া। স্যার, একটা খারাপ খবর আছে।
আমি বললাম, আমার কাছে ভালো খবর আছে। শ্রেয়া কোনো উৎসাহ দেখালো না খবরটা শোনার জন্য। ধরে আসা গলায় বলল, বাবা, আমার বিয়েটা ঠিক করেছি স্যার। মনে হচ্ছে শ্রেয়া কাঁদছে। আমি বললাম, ভালোই তো। আর একটিও কথা না বলে ফোন কেটে দিল শ্রেয়া। ইতিহাসের মাস্টারমশাই প্রত্নতত্ত্ব ঘাঁটতে জানে। একটা জীবন্ত মেয়ের অনুচ্চারিত কথাগুলো মোবাইলের নির্বাকতায় যা রেখে গেল, তা কি সে কিছুই বোঝে না? মনে মনে শক্তি সঞ্চয় করে চললাম শ্রেয়ার বাবার সামনে দাঁড়ানোর। ক্যালিফোর্নিয়াতে ভক্তিমে করার চাইতেও তা কঠিন মনে হচ্ছে যখন বাস কন্ডাক্টর ভাড়া চাইল। একটা 10 টাকার নোট মানিব্যাগ থেকে বার করে এগিয়ে দিতে গিয়ে অশোক স্তম্ভটা চোখে পড়ল। যদিও মনোযোগ দিয়ে দেখলাম না, তবুও জানি ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য লেখা আছে তার নিচে। মার্কণ্ড উপনিষদের একটি মন্ত্র। 1918 খ্রিস্টাব্দে পণ্ডিত মদন মোহন মালব্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি থাকার সময় এই মন্ত্রটিকে জাতীয় রাজনীতিতে নিয়ে এসে জনপ্রিয় করেছিলেন। এই মন্ত্রটি দেবনাগরী হরফে ভারতের জাতীয় প্রতীকের নিচের অংশে এবং সমস্ত ভারতীয় মুদ্রায় লেখা থাকে। ঠিক ধরেছেন, সত্য মেব জয়তে। এই মন্ত্রটি এখন ইতিহাসের মাস্টারমশাইকে বল যোগাচ্ছে ছাত্রীর বাবার কাছে নিজের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে।